আমার স্ত্রীকে একটি ছেলের সাথে পার্কে একটি বেঞ্চে বসে থাকতে থেকে মুহূর্তের আগে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি ঠিক কী করব বুঝতে পারছি না। সামনে যে ওর মুখোশ খুলে দিব, নাকি বাড়িতে যে ওর সাথে সিদ্ধান্তে উপনীত হব। ঝিনুককে আমি বিয়ে করেছি 2 মাস হলো। এতদিনে আমি ওর কোনো খারাপ গুণ দেখিনি, কিন্তু আজকের এই দৃশ্য দেখার পর ঝিনুকের প্রতি আমার সকল বিশ্বাস মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আমি প্রচণ্ড ঘামছি, যদিও বিকালের এই সময়টিতে আবহাওয়া বেশ শুষ্ক এবং ঠান্ডা। আমি ঝিনুকের বেঞ্চের ঠিক 2 বেঞ্চের পরে একটি বেঞ্চে বসে আছি। আমি খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ওটাই ঝিনুক, এবং ছেলেটির হাত ধরে খুব অন্তরঙ্গভাবে বসে আছে। একজন স্বামী কিংবা প্রেমিক ব্যতীত কেউ এভাবে কোনো পুরুষের হাত ধরে না। আমার ক্রম চরম পর্যায়ে পৌঁছায়। তাই নিজের ক্রোধ সংবরণ করতে না পেরে ঝিনুক আর ওর প্রেমিকের বেঞ্চের দিকে রওনা দিলাম। ঝিনুকের সামনে দাঁড়িয়ে ওর বসা অবস্থায় একটি চর বসিয়ে দিলাম। আমার আকস্মিক চর খেয়ে দুজনে হতবিম্বল হয়ে গেল। তোর এত বড় সাহস, নিজের স্বামীকে রেখে অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করস! এই বলে যখন আরেকটা চর দিব, তখনই সাথে ছেলেটি আমার হাত ধরে ফেলল। কি ভাই, সমস্যা কি আপনার? চেনা নেই জানা নেই হুট করে এসে চর বসিয়ে দিলেন একটি মেয়ের গালে। চুপ থাক তুই, ও আমার স্ত্রী, আমি যা করার করব। আর তুই ওর সাথে এখানে কি করস? মানে, আমি আপনার স্ত্রী? কি বলেন এসব? আমি তো আপনাকে চিনি না মেয়েটি। এখন নিজের প্রেমিকের সামনে আমাকে না চেনার ভান করস? কিসের প্রেমিক? উনি আমার হাজবেন্ড। আর আপনি কে? আমার পুরি মাথাটা গরম হয়ে গেল। প্রেমিক থেকে হাজবেন্ড? আমি কি কোনো ভ্রমে মধ্যে আছি, নাকি পাগল হয়ে গেছি? আশেপাশে কিছু মানুষ মুহূর্তে জড়ো হয়ে গেল। এক লোক আমার এহেন কাণ্ড দেখে এগিয়ে বললেন, কি ভাই, সমস্যা কি? পার্কে ঝগড়া করার জায়গা নয়। ছেলেটি বলল, দেখুন না ভাই, এই লোক কোত্থেকে এসে আমার স্ত্রীর গালে চড় লাগিয়ে দিয়ে বলে ও নাকি নিজের স্বামীকে রেখে আমার সাথে নষ্টামি করতে এসেছে। আগত লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখতে পাগল মনে হয় না। আপনি কি শিওর উনি আপনার স্ত্রী? 100% শিওর। এই দেখুন আমাদের পিক, 2 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। লোকটি মোবাইল থেকে পিক দেখে অবাক হয়ে গেল। সত্যি তো, পুরো চেহারা মিল। আগত লোকটি মোবাইলটা ওদের দিকে এগিয়ে দিল। ওরা অবাক নয়নে তাকিয়ে আছে মোবাইলে পিকের দিকে। মেয়েটি হঠাৎ বলে উঠল, বিশ্বাস করুন, আমি এই লোকটাকে চিনি না, আজ প্রথম দেখলাম। আর আমার নাম আঁচল, ঝিনুক না। চারিপাশের জনগণ খুব উপভোগ করছে এই নাটক। আগত লোকটি বলল, আপনাদের সমস্যা আমি বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, আপনি আপনার স্ত্রীর মোবাইলে একটি কল দিন। লোকটির কথা মতো ঝিনুকের নাম্বার ডায়াল করে কল দিলাম। কিছুক্ষণ রিং বাজার পর অপর পাশ থেকে কলটা রিসিভ হলো। হ্যালো, হ্যাঁ বলো। অপর পাশ থেকে ঝিনুকের গলার স্বর শুনে আমি অবাক নয়নে তাকিয়ে রইলাম মেয়েটির দিকে। আর সবাই তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, কথা বলো না কেন? না কিছু না, একটু পরে বাসায় আসবো। কিছু লাগবে তোমার? না, আজ কিছু লাগবে না। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা বাবু। এবার লোকটি আমার দিকে তাকিয়ে বলল, কি ভাই, বউয়ের সাথে কথা হয়েছে? হুম ভাই, কিন্তু একই চেহারা। এটা কিভাবে সম্ভব? অথচ আমার স্ত্রীর কোনো বোন নেই। আরে পৃথিবীতে প্রতি 7 জন মানুষের একই চেহারা থাকে। এক্ষেত্রে হয়তো ওনার সাথে আপনার স্ত্রীর চেহারা মিলে গেছে। আপনি চরের বিনিময়ে ক্ষমা চেয়ে নিন। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপু ক্ষমা করবেন, না বুঝে আপনাকে চর দেওয়ার জন্য। হুম, ঠিক আছে। তবে ভবিষ্যতে অবশ্যই তদন্ত করে যা করার করবেন। এভাবে হুট করে চর মারা কোনো ভদ্রতার পরিচয় না। জি আপু। কোনো মতে মান সম্মান নিয়ে বাড়িতে ফিরে এলাম। রাতে ঘুমানোর সময় ঝিনুককে জড়িয়ে ধরে প্রশ্ন করলাম, আচ্ছা, তোমার কি কোনো বোন ছিল? না তো। না এমনি। হুম। তবে ছোটবেলায় নাকি আমার একটা বোন পানিতে পড়ে মারা যায়। আমি জানি না, তবে আম্মু জানে। ও, ঘুমাও। এখন সকালে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। ঝিনুককে জড়িয়ে ধরে ঘুমায় পড়লাম। আজ অফিস থেকে আমাকে সিলেট পাঠানো হবে কর্পোরেটের শাখা পরিদর্শনের জন্য। তাই দুপুরেই অফিস থেকে ছুটি নিয়ে রাতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সন্ধ্যায় ঝিনুক ব্যাগপত্র গুছিয়ে দিল। যখন বিদায় নিব, তখন ওর কপালে চুমু এঁকে বললাম, শোনো, কিছু লাগলে দারোয়ান চাচাকে বলবে। আর দরজায় কেউ নক করলে প্রশ্ন করে নিবা। আচ্ছা ঠিক আছে। হুম, যাই বলো। যাই না বলো আসি। মুচকি হাসি দিয়ে বললাম, আসি। সিলেট পৌঁছে ভোর 6টার দিকে। বাসে অনেকবার কথা হয়েছে ঝিনুকের সাথে। সকাল 10টা পর্যন্ত ঝিনুকের নাম্বার খোলাই ছিল, কিন্তু এরপর ঝিনুকের নাম্বার বন্ধ দেখাচ্ছে। দুপুর 12টা পর্যন্ত বারবার ঝিনুকের নাম্বার
ট্রাই করে যাচ্ছি, কিন্তু বারংবার একই অবস্থা। ঝিনুক আবার কোনো বিপদে হলো না তো? আমি এক মুহূর্তে চিন্তামুক্ত থাকতে পারছি না। হঠাৎ দারোয়ান চাচার কথা মনে পড়ল। তার নাম্বারটি ডায়াল লিস্টে উঠিয়ে কল দিলাম। হ্যালো, কেডা? চাচা, আমি তিনতলার বাম পাশের ফ্ল্যাটের মারুফ বলছি। ও হ্যাঁ, কোন বাজান, কি হয়েছে? চাচা, ঝিনুকের নাম্বার সকাল থেকে বন্ধ পাইছি। একটু আমাদের রুমে যেয়ে বলুন তো ঝিনুকের মোবাইলটা খুলতে। বাজান, ঝিনুক আম্মা তো সকালবেলা বাইরে কই জানি গেছে। মানে? আপনাকে কিছু বলে যায়নি? হ্যাঁ, কইছে নাকি কোন বইনের বাসায় যাইব। ও আচ্ছা, ঠিক আছে। ও আসলে বলবেন আমাকে যেন কল ব্যাক করে। আচ্ছা বাজান। আমার সারা শরীর এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। ঝিনুক আমাকে না বলে কোথায় গেল? আবার ফোনটা বন্ধ। আর ঢাকাতে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। এসব ভাবতে শরীরে এক হিমশীতল স্রোত বয়ে গেল। আমাকে যে সিলেট কর্পোরেটের শাখা পরিদর্শনের কাজ দেওয়া হয়েছিল, তাও ভালোভাবে করতে পারছিলাম না। চিন্তা করছিলাম কাজ শেষ হওয়ার পর বিকালের দিকে সিলেট শহরটি ঘুরে দেখব এবং রাতে বাসে সিলেট ছাড়ব। কিন্তু এখন ঝিনুকের চিন্তায় আমার টালমাতাল অবস্থা। পরিদর্শনের শেষে বিকালে বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। এর মাঝে প্রায় শতবার ট্রাই করেছি, কিন্তু একই বাণী শোনাচ্ছে, আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। ভোর ৩টার দিকে সায়েদাবাদ পৌঁছালাম। আমার বাসা যাত্রাবাড়িতে, তাই রিক্সা করে আসতে বেশি সময় লাগলো না। দারোয়ান মেইন গেট খুলে দিল। আমার ফ্ল্যাটে কয়েকবার নক দেওয়ার পরেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ শোনা গেল না। তাই অপেক্ষা না করে নিজের কাছে থাকা চাবি দিয়ে ভিতরে প্রবেশ করলাম। রুমে এসে আমি অবাক। তার মানে এখনও ঝিনুক বাসায় ফিরেনি। ক্রমাগত আমার বুকের ভিতর ধুরুম ধুরুম আওয়াজ হচ্ছে, যেটা আমি এই নিস্তব্ধ পরিবেশে খুব করে শুনতে পাচ্ছি। শরীরটা ক্লান্ত হয় মুহূর্তে, চোখ দুটো নিদ্রায় চলে এলো। সকালবেলা রান্নাঘরে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দে ঘুম ভাঙল আমার। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি ঝিনুক আমার সামনে চা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অন্য অন্য দিন টেবিলে চায়ের কাপ রেখে রান্নাঘরে রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়তো। ঝিনুককে দেখা মাত্র আমি হুমড়ে উঠে রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কাল সারাদিন তোমার ফোন বন্ধ ছিল কেন? না, মানে? কি মা মানে করছো? জানো তো চিন্তা হয়েছিল তোমার জন্য। আর আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে, হ্যাঁ? আমার এই রাগী স্বর শুনে ঝিনুক কিছুটা ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে কাল এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আমার বান্ধবী ওর হাজব্যান্ড সহ দক্ষিণ যাত্রাবাড়িতে থাকে। যাবার সময় রিক্সার পর মোবাইলটা পড়ে যায়, খেয়াল করিনি। আর তোমার নাম্বারও মুখস্থ নেই। মানে? আমার নাম্বার তো তোমার কাছে জিজ্ঞাসা করলে ফরফর করে বলে দিতে। এখন ভুলে গেলে কিভাবে? না মানে, সব সময় কি আর সব কিছু মনে থাকে আবার মুখস্থ করে নেবেন? ঝিনুকের কথাগুলো আমার নিকট কিরকম একটা খটকা লাগছে। তবুও কিছু বললাম না এই ব্যাপারে। আচ্ছা বাদ দাও, আমার টাওয়ালটা দাও তো, এক্ষুনি দিচ্ছি। এই বলে ডাইনিংয়ের পাশে কাপড় রাখার জায়গাগুলোতে খোঁজাখুঁজি করতে লাগলো টাওয়ালটা। আমি এর এহেন কাণ্ডে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলাম, ওখানে কি করছো? টাওয়াল সবসময় রুমের আলনায় থাকে। আমার কথায় কিছুটা চমকিত হয়ে আলনা থেকে টাওয়ালটা আমার দিকে এগিয়ে দিল। ওয়াশরুমের ঝর্ণা ছেড়ে দিয়ে আমি ভাবছি নিশ্চয়ই কোথাও কিছু গোলমাল আছে। হঠাৎ আমার মনে পড়ল পার্কের সেই মেয়েটির কথা, যেটি দেখতে হুবহু ঝিনুকের মতো। আমার মনে হয় না পৃথিবীতে যমজ বোন ব্যতীত এবং গলার স্বর একই হয়। হঠাৎ একটি পয়েন্টে আমি থেমে গেলাম। হ্যাঁ, মেয়েটি বলেছিল যে আমি আঁচল, ঝিনুক না। কিন্তু আমি তো ওদের সামনে একবারও ঝিনুক নামটি উচ্চারণ করিনি। তাহলে না, নিশ্চয়ই ঝিনুকের সাথে ওই মেয়েটির কোনো যোগসূত্র রয়েছে। আর আজকে ঝিনুকের ব্যবহার কীরকম অদ্ভুত লাগছে। এত এত রহস্য মাথায় ঘুরপাক খাবার কারণে মাথার এক চিনচিনে ব্যথা অনুভব করলাম। ছোটবেলা থেকে আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাই ডাক্তার কোনোরূপ চিন্তা করতে আমাকে নিষেধ করেছেন। সকল চিন্তা ঝেড়ে ফেলে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলাম। যা করার সুস্থ মস্তিষ্কে এবং ঠান্ডা মাথায় করতে হবে। আসল রহস্যটি আমাকে বের করতেই হবে, নয়তো আমি মারাত্মক বিপদের আশঙ্কা করছি। দুপুরে খাবার টেবিলে খেতে বসলাম। ঝিনুক আমার পছন্দের গরুর মাংস রান্না করেছে। সকল সন্দেহ এবং চিন্তাকে পেছনে ফেলে ঝিনুককে বললাম, তাড়াতাড়ি দাও, খিদে পেট চোচো করছে। আমার কথা মতো ঝিনুক বাটির প্রায় ৮০% মাংস আমার প্লেটে দিল। কি করছো, এতগুলো দিলে কেন? অন্য অন্য দিন তো কিপটামি করে অল্প দাও, আর বাকিগুলো দারোয়ান চাচার মেখে দিয়ে দাও। আমার কথা শুনে ঝিনুক কিছুটা ঘামার্ত মুখ নিয়ে বলল, না মানে, হ্যাঁ দিব তো দারোয়ান চাচার মেখে। আরও অনেক মাংস আছে রান্নাঘরে। আমি আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। বিশ্বাস করেন, এত মজাদার মাংস আমি জীবনে খাইনি। বাহ, বেশ হয়েছে তো মাংসটা। অন্য অন্য দিন তো মরিচ বেশি নয়তো লবণ বেশি।
আমার কথা শুনে মুচকি একটা হাসি দিল ঝিনুক নামক আমার বিউটি। রাতে ঘুমিয়েছি, হঠাৎ বিছানার পাশে হাত বুলিয়ে দেখি ঝিনুক নেই। ভালো করে হাত বুলিয়েও পেলাম না। লাইট জ্বালিয়ে বেডরুমে আশেপাশে ঝিনুককে কোথাও ছায়া পেলাম না। হঠাৎ বারান্দা থেকে কারো কথা বলার শব্দ আমার কানে আসলো। শব্দ সূত্র ধরে বারান্দায় এগিয়ে যেতে দেখি ঝিনুক কার সাথে যেন ফোনে কথা বলছে। ঝিনুক, এত রাতে কার সাথে কথা বলছো? আমার কথা শুনে ঝিনুকের হাত থেকে মোবাইলটা ফ্লোরে পড়ে গেল। আমার আকস্মিক ডাকে ঝিনুক মনে হয় প্রস্তুত ছিল না। কিছু না বলে ফ্লোর থেকে মোবাইল খুলে যাওয়া অংশগুলি সংগ্রহ করতে লাগলো। কি হলো, চুপ করে আছো কেন? আরে আম্মু খুব অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে হয়েছিল, তাই বাবা কল দিয়েছিল, কাল বাড়িতে যেতে বলছে। আর তুমিও না হুট করে এসে আমাকে ভয় পাইয়ে দিলে। তো রুমেই বসে কথা বলতে এখানে আসার কি দরকার ছিল? এমনি আসছি, কালকে আমাকে বাড়িতে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও। আমি হয়তো অন্য কিছু ভেবেছিলাম, কিন্তু শাশুড়ি মায়ের অসুস্থতার কথা শুনে ঝিনুকের আর কিছু বললাম না। অফিসে কল দিয়ে জানিয়ে দিচ্ছি যে আজ অফিসে আসতে পারবো না। তাই ভোর 6টায় প্রয়োজনীয় কাপড় গুছিয়ে ঝিনুককে দিয়ে আসলাম, গ্রামের বাড়ি রওনা দিলাম। আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর হওয়ায় সকাল 10টা নাগাদ পৌঁছে গেলাম। আমাদের বাস স্টেশন থেকে পিক করার জন্য ঝিনুকের দুই চাচাতো ভাই আর বাবা এসেছে। ঝিনুককে দেখা মাত্র শ্বশুর আব্বা ওকে জড়িয়ে ধরে দুপোঁটা চোখের জল বিসর্জন দিল। কিন্তু ঝিনুকের মধ্যে সেরকম কোনো ভাবভঙ্গি দেখতে পেলাম না। আমার জানা মতে বিয়ের পর মেয়েরা যখন প্রথমবার বাবার বাড়িতে যায়, তখন একটু হলো মায়া কান্না হয়। ঝিনুকের বাবা হয়তো ভেবেছেন মেয়ে ভালোই সুখে আছে। হঠাৎ ঝিনুকের ছোট চাচাতো ভাইটি ওর হাত ধরে বলে উঠল, আপু তুমি না বলেছিলে আমার জন্য ইয়া বড় পুতুল আনবে, যাও তোমার সাথে আরি। ঝিনুক ওর কথায় কিছুটা অবাক নয়নে তাকিয়ে রইল। কিছুক্ষণ অন্তর, আচ্ছা সরি ভাই, আমার ভাইয়া, পরের বার আনবো, এই কান ধরলাম। তুমি তো আমাকে জান পাখি রাখো, ভাইয়া ডাকলে কেন? এবার ঝিনুকের মুখে কিছুটা ঘামের আভা দেখা গেল। আচ্ছা সরি জান পাখি। এবার ঝিনুকের বাবা আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে সব কথা হবে বাসায়, এখন বাসায় চলো, আসো বাবা। শ্বশুরবাড়িতে পৌঁছানোর সাথে সাথে চারিদিক থেকে হই হুল্লোড় করে ছেলেমেয়েরা বলতে লাগলো, ওই ঝিনুক আপায় আইছে, দুলাভাই আইছে। ছেলেমেয়েদের চেঁচামেচি শুনে আমাদের শ্বশুরই মা ঘর থেকে দৌড়ে এসে ঝিনুককে জড়িয়ে ধরলেন। বিয়ের পর এই প্রথমবার ঝিনুক বাবার বাড়িতে এসেছে। তার থেকে বড় কথা, ঝিনুক আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান। আমার শাশুড়ি কান্নারত অবস্থায় ঝিনুকের মুখমণ্ডলে হাত বুলিয়ে দিচ্ছেন। মা, তোর কোনো কষ্ট হয় না তো? এতদিন আমার কথা একটু মনে পড়ল না? টানা 2 মাস তোকে ছাড়া আমি কিভাবে ছিলাম আমি নিজেই জানি না। ঝিনুকের চোখে কিছুটা অশ্রু আভা দেখা গেল। না মা, তোমার জামাই আমাকে খুব ভালোবাসে, আমার একটুও কষ্ট হয়নি। যাক, তাহলে আমি আমার মেয়ের উপযুক্ত ছেলের হাতেই তুলে দিতে পেরেছি। আচ্ছা চল ঘরে, আসো বাবা, তুমি আমাকে জামাই আদর করার সুযোগটাই দিলে না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, না আম্মা, আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়ে আমি ধন্য। এত জামাই আদরের কি দরকার? আর অফিসের ব্যস্ততার কারণে এখানে আসতে পারি না। তাই কাল রাতে ঝিনুকের মুখ থেকে আপনার অসুস্থতার খবর শুনে আর না আসে পারলাম না। আমি তো ঠিকই আছি, কই অসুস্থ হইনি। কিন্তু ঝিনুক যে বলল আপনাকে হসপিটালে নেওয়া হয়েছিল। ঝিনুকের দিকে তাকাতে আবার ওর মুখে এক ঘামার্ত আবার দেখা দিল। ঘরোয়া চোর ধরা খেলে মুখটা যেরকম হয়, ঠিক সেরকম হয়েছে ঝিনুকের মুখটা। আরে, মনে হয় মাকে দেখতে ইচ্ছে হয়েছিল, তাই তোমাকে মিথ্যে বলেছে। তুমি তো আবার ব্যস্ততার কারণে আসতে পারবে না, তাই এরকম করেছে। ঠিক করছিস মা। এবার কিন্তু 1 সপ্তাহ তোমাদেরকে এখানে থাকতে হবে। না আম্মা, আমাকে কেবল আজকে অফিস থেকে ছুটি দিয়েছে, তাই বিকেলে আমাকে ঢাকা ফিরতে হবে। তার চেয়ে বরং ঝিনুক কয়েকদিন এখানেই থাকুক। বলে ঝিনুকের দিকে তাকালাম। আমার তাকানো কিছুটা তোতলামো মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি থাকবো কয়েকদিন। ঢাকাতে একা একা ভালো লাগে না। আচ্ছা তাই হোক। জামাই এত যে এত মোহনীয় হতে পারে, তা শ্বশুরবাড়িতে না আসলে বুঝতাম না। এত এত খাবারের আইটেম আমার প্লেটে দেওয়া হয়েছে যে দেখে আমার পেট ভরে গেছে। তবুও ভদ্রতার কারণে অল্প কিছু পেটে চালান দিলাম। তা না হলে শ্বশুরবাড়িতে লোকেরা বলবে জামাই খেতে পারে না, কোন জঙ্গলে থাইকা আইছে। তো আমি যাই। বিকালে বিশ্রাম নিয়ে ঝিনুককে রেখে সন্ধ্যায় বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও রাতের খাবার খেয়ে যেতে বলেছিল আমার শাশুড়ি মা, কিন্তু আমি খাবারের লোভে সময় নষ্ট করতে চাই না। রাত 9টার দিকে বাসায় পৌঁছালাম। শরীর ক্লান্ত হয় 1 ঘন্টা শুয়ে শুয়ে বিশ্রাম নিলাম। কিন্তু আমার চোখে ছিল না কোনো নিদ্রা। কারণ গতকালের পর থেকে ঝিনুকের ব্যবহার, আমাকে না বলে কোথাও যাওয়া, আর ঝিনুকের মতো হুবহু দেখতে পার্কের একটি মেয়েকে, সব কিছুকে এরকম যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে সব কিছু একই বিন্দুতে মিলিত। ঘুম না আসার বিশ্রামে 1 ঘন্টা অন্তর চিন্তা করলাম।
অফিসে অদেখা ফাইলগুলো দেখে নিই, কারণ কালকে আবার ওগুলো জমা দিতে হবে। আমি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে নিজের টাকা বা স্বর্ণ অলংকার থেকে কম ভাবি না, তাই এগুলো সাধারণত আলমারির ভিতরে রাখি। আলমারি থেকে ফাইলগুলো বের করার সময় হঠাৎ ডায়েরি জাতীয় কিছু একটা ফ্লোরে পড়ে গেল। হ্যাঁ, এটা তো একটা ডায়েরি, হয়তো ঝিনুকের হবে। আমার কোন ফাইল দরকার পড়লে আমি ঝিনুকের আলমারি থেকে বের করে দেয়। আমি কখনো হাত দেই না। তাই হয়তো ঝিনুক ডায়েরিটা এখানে রেখেছে। অন্যের ডায়েরির প্রতি স্বভাবত একটি কৌতূহল সবারই থাকে। আমারও ব্যতিক্রম নেই। তাই ফাইল ঘাটাঘাটি বাদ দিয়ে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম। প্রথম কয়েক পৃষ্ঠা পড়ে খুব হাসি পাচ্ছে, কারণ বিয়ের পর থেকে আমাকে নিয়ে সব রোমান্টিক কথাবার্তা লেখা। পড়তে আর ভালো লাগছিল না, তাই একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছিলাম। হঠাৎ একটি পৃষ্ঠায় আমি থমকে যাই। পুরো পৃষ্ঠাটি বড় করে লেখা, আমার যমজ বোন। আমি আর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে পরবর্তী পৃষ্ঠা থেকে পড়া শুরু করলাম। ৫ই মে, আজ বিকেলে পার্কে আমার স্বামীর সাথে ঘুরতে এসেছি। হঠাৎ একটি মেয়ের দিকে চোখ যেতেই আমি থমকে গেলাম। দেখতে হুবহু আমার মতো। আমি মোবাইলে নিজের চেহারাটার সাথে মেয়েটার সাথে মিলাচ্ছি। হঠাৎ আমার স্বামী বাদাম নিয়ে আমার সামনে উপস্থিত হলো। ওর হাত থেকে বাদাম নিয়ে সেই জায়গাতে তাকালাম, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম না। আমার খুব আফসোস হলো মেয়েটিকে হারিয়ে। ৯ই মে, গত ৩ দিন আমার স্বামী অফিসে থাকা অবস্থায় পার্কে গিয়ে মেয়েটির দেখা পায়নি, কিন্তু আজকে মেয়েটির দেখা পেয়ে আমার ভিতরে এক প্রাপ্তির আনন্দ কাজ করছিল। মেয়েটির সামনে দাঁড়াতে অবাক হয়ে যায় আমাকে দেখে। হয়তো ও ভাবতে পারেনি ওর মতো হুবহু চেহারার মানুষ এই পৃথিবীতে থাকতে পারে। মেয়েটি আমাকে সাদরে গ্রহণ করলো ওর সাথে কথা বলার জন্য। ওর নাম আঁচল। আঁচল নামটি দেখা মাত্রই আমার শরীর এক হিমশীতল স্রোত বয়ে গেল। ১২ই মে, আজ আঁচলকে আমাদের বাসায় নিয়ে আসলাম। আমার কেন যেন মনে হয় ওর সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। আমি মায়ের কাছে আমার বোন থাকার ব্যাপারে কিছু প্রশ্ন করলে তিনি একটি কথাই বলেন, বারবার যে আমি নাকি তার একমাত্র সন্তান। তবু আঁচলকে আমি নিজের বোনের আসনে বসিয়ে ফেলেছি। আঁচল খুব গরিব ঘরের মেয়ে, তাই লেখাপড়া বেশি দূর এগোতে পারেনি। যখন আঁচল বলে আমাকে যে সে নিরুপায় হয়ে ও দেহ ব্যবসা করে, তখন আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি আঁচলকে বললাম, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করব, তুমি কোনো চাকরি করো। কিন্তু ওর একটাই কথা, আমার কিছু লাগবে না আপু, সময় মতো তোমার কাছ থেকে নিয়ে নিব। আমি ডায়েরিতে এতটুকু পড়ার পর পড়তে পারলাম না। নিজের অজান্তে হাত পা থরথর করে কাঁপছে। ঘামে ভিজে শরীর প্রায় গোসলের করার মতো অবস্থা। তার মানে এখন আমি যাকে ঝিনুক ভেবে এসেছি সে ঝিনুক না। ও যদি আঁচল হয়, তবে আমার ঝিনুক কোথায়? আমার এখন কি করা উচিত সেটাই আমার মাথায় খেলছে না। সরাসরি ঝিনুকরূপী আঁচলকে প্রশ্নবিদ্ধ করব, নাকি অন্য উপায়ে অবলম্বন করব? হ্যাঁ, চিন্তা করলাম সরাসরি মুখের ওপর প্রশ্নটাই শ্রেয়। অফিস থেকে আবারও আগামীকালের জন্য ছুটি নিয়ে নিলাম। ভোর ৬টায় ঢাকা থেকে বিক্রমপুর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গতকাল সারা রাত আমি দু চোখের পাতায় এক করতে পারিনি। বাসের মধ্যে আমার উত্তেজনা রেশ যেন কাটছেই না। শ্বশুরবাড়ি ঢুকে আমি অন্য খবর পেয়ে চমকিত হলাম। আমার শাশুড়ি মা এগিয়ে এসে বললেন, কি জামাই বাবা, আবার আসলে যে? ঝিনুক তো চলে গেল, তোমার নাকি খাবার খেতে সমস্যা হয়? আমি কতবার থেকে যাবার জন্য বললাম, তবু থাকলো না। এই কয়দিনে যে মেয়েটি আমার স্বামী পাগল হয়েছে, তা না দেখলে বুঝতামই না। কি বলেন? ঝিনুক আসার ব্যাপারে আমার সাথে ওর কোনো কথা হয়নি? আপনারা তো আমাকে ফোন দিয়ে একবার জিজ্ঞাসা করতে পারতেন। কি বলো তুমি এসব? ও তো বলল তোমার সাথে নাকি ওর কথা হয়েছে, তুমি নাকি যেতে বলেছ। আমি ব্যাপারটা আঁচ করতে পেরে শাশুড়িমাকে বললাম, আম্মা একটু একান্তভাবে ঘরে আসুন। আপনার সাথে কিছু বিষয় নিয়ে আমার কথা আছে। আমার কথা মতো উনি আমাকে একটি রুমে নিয়ে গেলেন। এবার আমি শাশুড়িমাকে বললাম, আম্মা, আপনার কি ঝিনুক ছাড়া অন্য কোনো মেয়ে ছিল? না, ঝিনুকও তো আমার একমাত্র মেয়ে। আম্মা সত্যিটা বলুন, আমাদের জন্য বড় একটা বিপদ অপেক্ষা করছে। অতঃপর শুরু থেকে যত ঘটনা ঘটেছে সব কিছু খুলে বললাম। আমার কথা শুনে তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, এই মেয়ে যদি আমার ঝিনুক না হয়, তবে আমার ঝিনুক কোথায়? আম্মা, এখন আমাদের কান্না করার সময় না, ঝিনুককে খোঁজাটাই আমাদের উদ্দেশ্য। আমার কথা শুনে তিনি চোখের জল মুছে বললেন, হুম, তবে তোমাকে আজ আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো। তুমি কিভাবে নিবে জানি না, ঝিনুক আমার আসল মেয়ে না। শাশুড়ি মায়ের কথা শুনে আমি চমকিত দৃষ্টিতে তার দিকে তাকালাম। আমার যখন বিয়ের ৫ বছর কোনো সন্তান হচ্ছিল না, তখন আমি খুবই কষ্ট পেতাম অন্য অন্য মেয়েদের সন্তান দেখে, যে তাদের ২ বছর পরেই সন্তান হচ্ছে।
তোমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতেন, তাই তিনি আমার এই কষ্ট সহ্য করতে পারতেন না। হঠাৎ তিনি জানলেন একটি নবজাতক মেয়েকে এক লোক বিক্রি করবে। কিন্তু আমি চাইনি পালিত কোনো সন্তানের মা হতে। তাই তোমার শ্বশুর বুদ্ধি করে আমাকে নিয়ে ২ বছরের জন্য চট্টগ্রামে চলে যান, যাতে সন্তান গ্রহণ করলে কেউ পালিত না ভাবে। আর যেই লোক ঝিনুককে বিক্রি করেছিল, উনি ছিলেন ঝিনুকের বাবা। ওনার বিক্রির ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন তার স্ত্রী নাকি যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন। আমরা অপর সন্তানটিকে কিনতে চাইলেও উনি দেন না। বলেছিল সে তার অপর মেয়েকে সেই লালন পালন করতে পারবে। এরপর আমরা ঝিনুককে নিয়ে চলে আসি। শাশুড়ি মায়ের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। হঠাৎ মোবাইলে রিং বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখি এক অচেনা নাম্বার। তবু রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? আমি আঁচল। আঁচল নামটা শুনে আমার বুকে কয়েকবার ঢোল বাজার মতো শব্দ হলো। আমি জানতাম আপনার কাছে আমি খুব শীঘ্রই ধরা পড়ে যাব। তাই দেরি না করে আপনার আলোয় থেকে চলে এসেছি। মানে, আমার ঝিনুক কোথায়? ওকে কোথায় রেখেছিস? তোকে আমি পুলিশে দিব। আস্তে আস্তে মিস্টার মারক, পুলিশের নাম ভুলেও উচ্চারণ করবে না। যদি ঝিনুককে পেতে চান তবে ২০ লক্ষ টাকা নিয়ে জায়গা মতো আসুন। আমি জায়গাটা টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। কোনোরূপ পুলিশে ঝামেলায় ফাঁসাতে চাইলে ঝিনুককে আর জীবিত পাবেন না। হ্যালো, হ্যালো। অপর পাশ থেকে ফোনটা কেটে দিলেন। আমি ভাবতে পারছি না একটি মেয়ে এতটা সাহসী কিভাবে হয়। আমার মনে হয় এটা কেবল আঁচলের একা কাজ না, ওর সাথে কিছু লোক সম্পৃক্ত আছে। আমার শাশুড়ি মা ফোনের কথোপকথন শুনে হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্না শুনে শ্বশুর আব্বা দৌড়ে আমাদের রুমে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কান্না করছো কেন? আমি আবারও শুরু থেকে সব ঘটনা খুলে বললাম। এমনকি এও বললাম ঝিনুকের বিনিময়ে এরা ২০ লক্ষ টাকা দাবি করেছেন। তিনি আমার হাত ধরে বললেন, যত টাকা লাগে আমি দেব। তুমি আমার ঝিনুককে ছাড়িয়ে আনো বাবা, ছাড়িয়ে আনো। এই বলে শ্বশুরমশাই ডুকরে কেঁদে উঠলেন। আমি তাদেরকে আশ্বাস দিয়ে রুম ত্যাগ করলাম এবং তাদেরকে বললাম, কোনো টাকা লাগবে না, আমি ঝিনুককে ঠিকই ছাড়িয়ে আনবো। আপনি কেবল আমার বুদ্ধি অনুযায়ী কাজ করে যান। অতঃপর শ্বশুরমশাইকে কি করতে হবে সব বুঝিয়ে দিলাম। একটু পর মোবাইলে মেসেজের শব্দে আমার হুঁশ ফিরল। হ্যাঁ, জায়গাটির নাম টেক্সট করে দেওয়া হয়েছে, কমলাপুরের কোনো এক বস্তি। আজ রাত ১১টায় টাকা নিয়ে আমাকে সেখানে যেতে হবে। শাশুড়ি মা আমার মুখে হাত বুলিয়ে বললেন, বাবা তুমি পারবে তো ঝিনুককে আমার বুকে ফিরিয়ে দিতে? আপনি কোনো চিন্তা করবেন না, যদি বেঁচে ফিরি তবে অবশ্যই ঝিনুককে নিয়েই ফিরব। সকল প্রস্তুতি নিয়ে কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে আমার শ্বশুর আব্বা আমার বুদ্ধি অনুযায়ী সব কিছু তৈরি করে রেখেছে। বাস থেকে কমলাপুর নামতে মোবাইলে একটি টেক্সট আসলো, একটি লাল শার্ট পরিহিত বালক আপনাকে পিক করবে। আপনি ৩ নম্বর গেটের এখানে আসুন। মোবাইলটি পকেটে রেখে ৩ নম্বর গেটে উপস্থিত হলাম। কিছুক্ষণ পর পিছন থেকে কারো জামাটা দেওয়ার অস্তিত্ব অনুভব করলাম। পিছনে তাকাতে লাল জামা পরিত এক রোগা হ্যাংলা টাইপের ছেলেকে দেখতে পেলাম। ছেলেটির অঙ্গিভঙ্গি দেখে মনে হলো বাকশক্তিহীন। ছেলেটিকে অনুসরণ করে আমি ক্রমশ বস্তির অভ্যন্তরে হয়ে চলছি। চারপাশে অর্ধ উলঙ্গ ছেলে মেয়ে চেঁচামেচি, এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়েছে। এত বড় বস্তি, কোন দিক থেকে ঢুকলাম আর কোথায় যাচ্ছি তা সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার শরীর অন্য কেউ নিয়ন্ত্রণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। ১০ মিনিট হাঁটার পর ছেলেটি থমকে দাঁড়ালো এবং একটি জীর্ণশীর্ণ ঘরের দিকে আঙ্গুল তুলে আমাকে যেতে নির্দেশ প্রদান করলো। হাতে থাকা টাকার ব্যাগটি খুব শক্ত করে চেপে ধরে এবং হাজারো হৃৎকম্পনকে সঙ্গী করে ধীর পায়ে ঘরের ভিতরে প্রবেশ করলাম। এই মধ্যরাতে ঘরের ভিতর নিকষ কালো অন্ধকার, কোনো আলোর অস্তিত্ব পেলাম না। আমি কারো উপস্থিতি টের পাওয়ার জন্য ঝিনুক বলে কয়েকবার ডাক দিলাম। হঠাৎ ঘরের এক কোণে কেউ মোম জ্বালিয়ে বলল, বসুন মিস্টার মারক। ঝিনুক কোথায়? আরে এত ধৈর্যহারা হলে হয় নাকি, বসুন তো। আঁচলের কথা মতো পাশে থাকা খুনে ধরা চেয়ারটি টেনে বসে পড়লাম। ছোটবেলা থেকে আমি খুব কষ্টে বড় হয়েছি জানেন। আমাদের ২ বোনকে জন্ম দিতে গিয়ে নাকি মা মা মারা যায়। কিন্তু আমার বোনের ভাগ্যটা ভালো হলেও আমার কপালে আল্লাহ সব কুভাগ্য লেখে রেখেছিল। আমাকে যে কেন ঝিনুকের মতো বিক্রি করে দিল না তা ভেবে আজও আমার আফসোস হয়। আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল ঠিকই, তবে ১৫ বছর বয়সে এক পতিতাপল্লীতে। ওখান থেকে আমার যত অরাজকতা শুরু।
একে একে তৈরি করলাম কিডন্যাপার গ্যাং। আমার বোনকে দেখে আমার খুব হিংসে হতো জানেন। অন্য কেউ হলে মেরেই ফেলতাম, কিন্তু বোন দেখে এখনো মারিনি। চিন্তা করলাম ওর মাধ্যমে যদি কিছু টাকা আয় হয় তবে দোষ কি। তাই এই প্ল্যান। তো 20 লাখ টাকা ঠিকঠাক মতো এনেছেন তো? আগে ঝিনুক তারপর টাকা। হা হা। আচ্ছা আচ্ছা, ওই মুস্তাক, আমার ঝিনুক আপুটারে নিয়ে আয় তো। কিছুক্ষণ পর অন্ধকার থেকে এক লোক অর্ধ অজ্ঞান অবস্থায় ঝিনুককে ধরে নিয়ে আসলো। ঝিনুককে দেখা মাত্র আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। কেউ যদি নিজের রক্তের বোনকে ওই অবস্থা করতে পারে কিনা আমার তা জানা নেই। ওসব ন্যাকামি বাসায় গিয়ে করবেন। টাকার ব্যাগ কোথায়? হঠাৎ আঁচলের চোখ গেল আমার সঙ্গে নিয়ে আসা ব্যাগটার দিকে। আমার থেকে ছিনিয়ে নিয়ে ব্যাগের চেন খুলে অবাক নয়নে তাকিয়ে রইল আমার দিকে। এ কি এত বড় ধোঁকা! টাকা না নিয়ে ব্যাগ ভরে কাপড় চোপড় নিয়ে এসেছেন। চিন্তা করেছিলাম নিজের বোনকে টাকার বিনিময়ে ছেড়ে দেব, কিন্তু এখন তো দুটো প্রাণ কতল করতে হবে দেখছি। ওই কুদ্দুস, বাতেন, কই গেলি? ওদের দুইটারে খুঁটির সাথে বান। আঁচলের কথা মতো 3-4 জন লোক এসে আমার থেকে ঝিনুককে ছাড়িয়ে খুঁটির সাথে বাঁধবে এই মুহূর্তে হুট করে দরজা ভেঙে পুলিশের কয়েকটি ফোর্স ঢুকে পড়ল। বাকিটা তো আপনারা জানেন কি হবে। সবার কাছে একটি প্রশ্ন, পুলিশ কিভাবে আসলো? হ্যাঁ, আমি আমার শ্বশুর আব্বাকে শিখিয়ে দিয়েছিলাম পুলিশ যেন আমার নাম্বারটি ট্র্যাক করে যথাসময়ে মতো পৌঁছায়। একটুখানি দেরি হলে হয়তো আমাদের জীবন সংকটে। 5 দিন পর ঝিনুক আর শ্বশুরকে নিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছালাম। কারণ ঝিনুককে ওরা যে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে রেখেছিল, তাই কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল। ঝিনুককে দেখা মাত্র আমার শাশুড়ি মা ঘর থেকে দৌড়ে এসে ঝিনুককে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে যাচ্ছেন। ঝিনুকের কান্নারের যেন থামছেই না। পালিত বাবা মা হয়ে যে এত প্রকট ভালোবাসা থাকতে পারে সেটা ভাবতে আমার চোখের কোণে জল চলে আসলো। ঝিনুকের মা ঝিনুককে ছাড়িয়ে এবার আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি যে এই বিপদ থেকে আমার ঝিনুককে উদ্ধার করেছ, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ছিচিমা, এটা কি বলেন? একজন স্বামী স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব তো আমার। গভীর রাতে ছাদে ঝিনুকের শরীরে মাথা দিয়ে শুয়ে আছি, আর ঝিনুক আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আচ্ছা, তুমি এত বড় বিপদের আশঙ্কা করেও কেন আমাকে বাঁচাতে গেলে? কারণ পৃথিবীতে কিছু কিছু ভালোবাসা থাকে যেগুলো দুটো হৃদয়ের সমন্বয়ে গঠিত হয়। আর সেই ভালোবাসা যদি কখনো কালো ছায়ার আবির্ভাব হয়, তবে দুটো হৃদয়কে কষ্ট হয়। আমাদের ভালোবাসাটাও ঠিক সেরকম। তুমি যদি কষ্টে থাকো, তবে আমি কিভাবে ভালো থাকবো? তাই আমাদের ভালোবাসাকে টিকিয়ে রাখতে আমি ভিতুর পরিচয় দেয়নি, বরং নিজের জীবনে সংকটে ফেলে তোমাকে ফিরে পাবার প্রয়াস চালিয়ে যাচ্ছি। এটাই হলো পবিত্র ভালোবাসার এক অপূর্ব লীলা খেলা, যার অস্তিত্ব টিকে না কোনো কালো শক্তি। দুজনে এবার চুপ করে আছি, আর আকাশের গোলাকার চাঁদটির দিকে তাকিয়ে ভাবছি। ওই চাঁদ এত উজ্জ্বল হলেও তার মধ্যে অসংখ্য কালো ছাপ রয়েছে, কিন্তু আমাদের ভালোবাসায় কোনো কালোর অস্তিত্ব নেই, আর কখনো থাকবে না, আশা করি। ভালো থাকুন এবং ভালোবাসুন প্রিয় মানুষটিকে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।